হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম। আর তার আগে বলছি যে কদিন ধরে ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতো, দুটো কারণে। এক, ফোনে একটু ডিস্টার্ব হয়েছে, আর তার থেকেও বড় কারণ হলো গরম। গরম মানে এতটাই পড়েছে, না ঠিক মতন কাজ করতে পারছি, না ঘুমোতে পারছি, না একখানে বসতে পারছি। তো ভিডিও আর কি করব বলো, মানে একটা কাজ করছি তো আবার দৌড়ে গিয়ে ফ্যানের তলায় বসে একটু জুড়িয়ে নিচ্ছি। তো কীভাবে ভিডিও করবো বলো, যার জন্য আর ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকঠাক মতো। তো কী আর করা যাবে, জানি না এই গরম কতদিন থাকবে। মানে ছোট থেকে বড় হয়েছি, জন্ম সব শিলিগুড়িতে, এইরকম গরম কবে পেয়েছি মনে নেই। তো এর জন্য দায়ী হয়তো আমরাই বেশি আধুনিক হতে গিয়ে আমাদের বিপদ ডেকে আনছি। তো আগে বাড়িতে যখন ছোটোবেলায় বাড়িতে বিদ্যুৎ ছিল না, তখন ধরো মনে করো ফ্যান ছিল না, তো কোনোদিনও এত গরম অনুভব করিনি। এখন আমরা আধুনিক হয়েছি, ঘরে ঘরে এসি, ফ্যান, লাইট, কোনো দিকে কিছু অভাব নেই, কিন্তু শরীরের শান্তি আর কিছুতেই পাচ্ছি না। শিলিগুড়ি শহর কি ছিল, প্রধানত মনে করো চারিদিকটা গাছপালা ছিল, পাহাড়ের সামনে একটা সুন্দর শহর, চারিদিকে সবুজে ঘেরা। সেই সবুজটা দিন দিন আমরাই হারিয়ে ফেলছি। চারিদিকে ফোর লাইন, বড় বড় বিল্ডিং, পাড়াতে ধরো প্রমোটাররা বাড়ি এসে ফ্ল্যাট করছে, বাড়িঘর ভেঙে। তো বেশি আধুনিক হতে গিয়ে হচ্ছে না, নিজেরাই ফল অনুভব করছি। তো কী আর করা যাবে বলো। আর দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, আরও কি বলবো। আর 10টা গাছ লাগানো হচ্ছে, 20টা গাছ লাগানো হচ্ছে, দেখা যাচ্ছে পরে একটা গাছও হয়তো বাঁচছেই না। নিজেদের ক্ষতি নিজেরাই ভালোভাবেই করছি। তো এখনও সুযোগ আছে, মানুষকে গাছ লাগাতে হবে। কারণ হলো গাছ না থাকলে হয়তো আমরা বাঁচবো না। চারিদিকটা একদম ধুলোময় হয়ে গেছে। আগে ধরো রাস্তাতে হাঁটতে গিয়ে গাছগাছালি, সবুজ ছাওয়া, এখন রাস্তা দিয়ে বেরোতে গেলে ছাওয়া তো নেই, রোদে মুখ টুক পুড়ে শেষ হয়ে যায়। এরকম ছিল না, এরকম দেখিনি শিলিগুড়ির আবহাওয়া এত খারাপ। নর্থ বেঙ্গলের মানুষ আর এমনিতেই গরম সহ্য করতে পারে না, এই গরমে যে কি অবস্থা হয়েছে আমাদের, কিছু আর বলার নেই। তো চলো, অনেকক্ষণ জ্ঞান দিয়ে ফেললাম। তো আজ সবার প্রথমে বলে রাখি, আজ রবিবার। তো এখন সকালবেলা 9টা হয়তো বাজে। তো পুজো তো আসছেই সামনে, তো একটু চারিদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, আর কিছু কিছু গোছাচ্ছি। এই শোকেসটা ভাবলাম আজকে গোছাবো, আর হাজব্যান্ড গেছে বাজারে, যেহেতু বাজার এখনো আসেনি, তাই ভাবলাম এদিকটাকে একটু করে নিই। আর ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো তারপরে হাজব্যান্ড আসুক, আর ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছি, মেয়েকে ছাতু খাইয়েছি। তো ওদের রেখেছি, এগুলো খাইয়ে তো হাজব্যান্ড আসবে, তারপরে দেখা যাবে। তো ভাবলাম এইগুলো ঘরটাগুলো একটু পরিষ্কার করে নিই, তাই শোকেসটা পরিষ্কার করছিলাম। আর ছেলে যে তাকে দেখলে জামা কাপড়গুলো ওখানে রেখেছি, আলমারিতে আছে, পাশে ওয়ার্ড্রপে আছে, ওই ঘরের ওয়ার্ড্রপটা যাচ্ছে ওখানে আছে। তো এই জায়গাটা একটু পরিষ্কার করলাম। এখানে অনেক দেখো কাপ ছিল, আর অনেক জিনিসপত্র ছিল। আর এগুলো যেন কিসের কাপ, আমার বিয়ের কাপ। এক সেট আছে আমার বিয়ের, এক সেট আছে আমার কয়েকটা আছে আমার অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি করেছিলাম, তো সেই নামাইনি, কারণ নামালে তো ভেঙেই যাবে জানো, এগুলো তো আর চিরস্থায়ী নয়। তো ওগুলো যত্ন করে একটু রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। আমার বিয়ের অনেক কিছু আছে জানো, আমার সাবান, যেটা আমি ইউজ করিনি রেখে দিয়েছি, চিরুনি আমি ইউজ করিনি রেখে দিয়েছি, আরও অনেক কিছু আছে যেগুলো আমি ইউজ করিনি রেখে দিয়েছি। ওটাই ওখান থেকে বের করে উপরের দিকটা আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম, আর ওই জায়গাটা একটু ফাঁকা করলাম, কারণ পুজোতে তো জামা কাপড় বাড়বেই, তাই ভাবলাম। আর এখানে শুধু ছেলেরই জামা দেখলে 2 থাকে ওখানটা, তো একটু জায়গাটাগুলো বের করলাম। পুজো তো আরও কিছু ঢুকবে,
তাই চারিদিকটা পরিষ্কার করছি। আর দেখি এক এক দিন করে একটু একটু করে যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দিব, ফেলে দিয়ে জায়গাগুলো ঠিকঠাক করবো। স্কুল থেকে অনেকগুলো আজকে বের করলাম। পুজো আসলেই মনে হয় নিজেরা তো সাজি প্লাস ঘর বাড়িকেও একটু কিছু কিছু সাজাই। তাই আর এই বাচ্চা কাচ্চা নিয়ে না পারা যায় না। আর দেখো মেয়ে কাজ করছে, মেয়ে কিন্তু আমার পেছনেই দাঁড়িয়ে আছে। ওই ধরো মনে করো সামনে যতটুকু পারছি করছি। তো এবার দেখো হাজব্যান্ড বাজার নিয়েও চলে আসবে। তো চলো এখন আবার রান্নাঘরে যেতে হবে। তো দেখো হাজব্যান্ড চলে এসেছে। আর এটা আমি ভাবছি মূলো শাক, আর এনেছে আজকে মাছ, এনেছিল পমফ্রেট মাছ আর হলো চিংড়ি মাছ। তো ওটাই করে নিব। আর যত তাড়াতাড়ি করার মানে কাজ করে রান্নাঘর থেকে বেরোনো যায় সরি। তো চলো চিংড়ি মাছটা ভেজে নিয়ে করে নিব। আর ডাল তো হয়েছে বললাম, তার সাথে মূলো শাক ভাজা, চিংড়ি মাছও একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি তার সাথে। আর করব পমফ্রেটটাকে সর্ষে বাটা দিয়ে। তো গরম তো খাওয়া দাওয়া তো মানে হালকা পাতলা খাওয়াটাই মানে ঠিকঠাক আছে। তো একদিন রবিবারের দিন হাজব্যান্ড বাড়িতে থাকে, তো একটু ঠিকঠাকভাবেই করে দিই, তেল মশলা দিয়ে করি। আর কি করা যাবে বলো। তো দেখো চিংড়ি মাছটাও আমি কষে নিচ্ছি, কারণ চিংড়ি মাছটা করবো আলু দিয়ে ঝোল। আর ঝোল বলতে টানা টানা ঝোল, একদম পাতলা ঝোল না। আর পমফ্রেট মাছটা করে দেবো সর্ষে বাটা দিয়ে। আর মেয়ের তো ডাল আছে, তার সাথে ওর জন্য এনেছিলো পাবদা মাছ দিয়ে ওকে আমি খাইয়ে দেবো। আর আজকে ওর জন্য এক্সট্রা করে আজকে তরকারি করবো না, যেহেতু ডাল হয়েছে ওর জন্য আর আজকে এক্সট্রা করে কিছু করব না। তো চলো চিংড়ি মাছটা করে নিয়ে তারপর পমফ্রেট মাছটা করব। তো চিংড়ি মাছটা যে করো কালো জিরা পেঁয়াজ তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, আর একটু পেঁয়াজ ভেজে তার মধ্যে জিরে আর লঙ্কা দিয়েছিলাম। আদা দিইনি, কারণ চিংড়ি মাছ ইলিশ মাছের নিজেদের একটা সেন্ট আছে, যার জন্য আদা দিতে নেই। তো দেখো মশলাটা কষেও গেছে, তো জল দিয়ে চলো আসছি আবার। তো দেখো চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, দেখেছো আলু দিয়ে টানা ঝোল করেছি। আর এখানে একটা বাটা মাছ ছিল, আমি বাটা মাছটা ভেজে রেখেছি। আর এই দেখো পমফ্রেট মাছটা সর্ষে বাটা করেছি, তো ওটা শেয়ার করলাম না, তো অন্যদিন আরেকদিন করব। আর দুটো একটু রিচ হয়ে গেছে, কিছু করার নেই বলো। একদিন হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে, তো সারা সপ্তাহ তো বাইরেই খায়, রাত্রে এসে একবার খায়, তো জন্য একটু মশলাপাতি দিয়েই করলাম। আর কি করা যাবে। তো এখন ধরো রান্নাঘরের কাজকর্ম করে যা কাজ ছিল দুপুরের সরি কাজকর্ম করে বিকেল হয়ে গেছে, যাব দিদাকে দেখতে। তোমরা জানোই নার্সিংহোমে দিদা ভর্তি আছে। আর বাইরে দেখো এখনও রোদ, তখন বাজে 4:30 থেকে 5টা, দেখেছো রোদের তাপ। তো বাইরে দেখো কিছু জামা কাপড় আছে, ওগুলো আমারই, ওগুলো তুললাম না, এসে তুলবো। তো চলো যাওয়া যাক নার্সিংহোমে। আর আমার সাথে যাচ্ছে আমার ছেলে, মেয়ে আর শাশুড়ি আগে চলে গেছে, কারণ আমার একটু যেতে লেটই হয়েছে, ওদেরকে রেডি করিয়ে বললাম। আর একবারে তো ভিড় করে মানে আইসিইউতে যেহেতু দিদা আছে, একবারে তো মনে করো একজন করে ঢুকতে দেয়, বললাম তুমি আগে যাও তারপর আমি যাচ্ছি। তা আমরা আরও অনেকজনই এসেছিলো। আর আমার শাশুড়ির বাড়িটা অনেক বড়, তো মানে ওদের বাড়িতে অনেক লোকজন আছে। তো চলেও এসেছি নার্সিংহোমে। আর ওটা তো বড় মাসি যাচ্ছে আমার। তো দেখে এলাম দিদাকে। আর এটা আমার ননদ, মেঝো মামা শ্বশুরের ছেলে, সরি মেয়ে। আর এটা তো আমার ভাগনা, জানোই ননদের ছেলে। চলো এখন বাড়ি যাওয়া যাক, দেখা হয়ে গেছে। তো বন্ধুরা নার্সিংহোম থেকে চলে এসেছি, এসে ফ্রেশ হলাম। আর মেয়েকে তো নিয়ে গেছিলাম দেখেছো, তো ও গাড়িতে আসার সময় ঘুমিয়ে পড়েছে, ওকেও শুইয়ে দিলাম। আর দিদা খুব কষ্ট পাচ্ছে, কি বলবো আর, ঠাকুরই জানে কি চান উনি। জন্ম মৃত্যু বিয়ে তিনটে তো উনি হাতে ধরে রেখেছে, আর তো সবই ছেড়ে দিয়েছে। তো খুব কষ্ট পাচ্ছে, দেখা যাচ্ছে না চোখে, ভালো লাগছে না, কি বলবো আর। তো ঠাকুর যেটাই করবে হয়তো ভালোর জন্যই করবে, এটাই, আর কি বলবো। তো চলো এখন 8টা বাজে, খাবো লাল চা, ভীষণ মাথা ধরছে। আর এত গরমের তো কথা আর, দেখছো ছেলে ওইখান দিয়ে এসে চলে গেল। গরমের কথা আর কিছু বলা যাবে না, ঠিক আছে।
তো এখন রাত্রিবেলা ছেলেকে দিব ভাত মেখে, আর মেয়েকে খাওয়াবো। আর চলো রাতের বিছানাটাও করে নিই। আর মেয়েকে এখানে ঘুম পাড়াবো শাশুড়ি ঘরে। যা গরম আমার ঘরে, মানে কিছু আর বলার নেই। তো ছেলে তো ওর আম্মার কাছে ঘুমায়, মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়ে আসবো। মেয়েও এখন মানে শোয়াতে আম্মার কাছে থাকা শিখে গেছে। তো অনেক রাত্রেবেলা আবার এই ঘরে চলে আসে, আবার ভোরবেলাও চলে আসে। তো নিজেরা কষ্ট পাচ্ছে ঠিক আছে, তো বাচ্চাদের কষ্ট দেওয়া যাবে না। শাশুড়ি ঘরটা ঠান্ডা, যেহেতু শাশুড়ি ঘরে ছাদ নেই, একতলা মানে ছাদ নেই, টিন আছে, তার নিচে প্লাই আছে, রাত হলে আরও ঠান্ডা হয়ে যায়। তো ঘরটা ইচ্ছা আছে এসি নিব, কিন্তু এই মেয়েটার জন্য আবার নেওয়া হচ্ছে না। ও এমনিতেই ওর ঠান্ডা লেগে থাকে, আবার যেহেতু অভ্যেস নেই। যারা মানে সবসময় এসিতে থাকো তাদের অভ্যেস হয়েই যায়, আর আমরা ধরো আগাগোড়ি তো এসিতে থাকি না। তো নেওয়ার ইচ্ছা আছে, এবছর না নিলেও সামনের বার নেবই একটা এসি। মেয়েও একটু বড় হয়ে যাবে। তো চলো, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। দেখেছো এত গরম। দেখা হচ্ছে আবার। টাটা, বাই বাই, শুভরাত্রি। আর কেমন লাগছে ভিডিও জানিও, ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, গুড নাইট।